মানবতা বিরোধী অপরাধে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। জেল বিষয়ে সিদ্ধান্ত সরকারের, বলেন চিফ প্রসিকিউটর। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না ইসি, সাফ জানালেন সিএসি। জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 3 চিকিৎসক দিয়েই চলছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। অচলাবস্থায় 50 শয্যার হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা। আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন। ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা, হচ্ছে না ট্রাম্প পুতিনের বৈঠক। এবং স্পেনে সৃষ্ট অনিশ্চয়তায় ভেস্তে গেল লা লিগার আয়োজনের পরিকল্পনা। মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা ভিয়ারিয়ালের ম্যাচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে টিএফআই, জেআইসি সেলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের কারাগারে পাঠানো হলো। বুধবার সকাল 8:30টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এই আদেশ দেন। মামলায় মোট 28 জন আসামি, তাদের মধ্যে 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন। তারা বিভিন্ন সময়ে গুম খুন ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। এদিকে গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে সে সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আদালত কেবল তাদের কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাস্টাডি মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাব জেলে রাখা হবে, ঢাকায় থাকবে না চট্টগ্রামে পাঠানো হবে, এটা সম্পূর্ণ সরকারের বা কারা অধিদপ্তরের সিদ্ধান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গুম নির্যাতনের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার সকাল 8:30টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এই আদেশ দেন। আজ 3টি মামলায় মোট 15 আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় 17 আসামির 10 জনকে আনা হয় এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া পলাতক আসামিদের হাজিরের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির হওয়া 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক 2 আসামির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। সিইসি বলেন, আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। এ সময় যে কোনো ক্রাইসিস ট্যাকল করার মানসিকতা থাকার পরামর্শ দেন তিনি বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না। We will not bend to any pressure. সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন।
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল ৫:১৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান। এর আগে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাণলেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা, এখানকার একমাত্র 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন মানবিক সংকটে। চিকিৎসক নেই, পরীক্ষা করার ব্যবস্থা নেই, ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জরাজীর্ণ ভবনের ছাদ খসে পড়ছে, পানি পড়ছে দেয়াল চিরে। এভাবেই চলছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ১৯৮৬ সালের দিকে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার। চিকিৎসক রয়েছেন মাত্র 3 জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে। এখানে শিশুদের কোনো ডাক্তারের নাই, যারা আছে তা করে দেবাইতে আসি আমরা। আর আজকে 2টা দিন আসছি, আমরা কোনো বাচ্চাদের পরিবর্তনে দেখি না। আর বাচ্চার যেরকম লইয়ে আইছি সেরকমই আছে। এদিকে বেড সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও ভোগান্তিতে পড়ছেন। রোগীরা বলছেন, হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় ল্যাব টেস্টের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে করাতে হয় বেশিরভাগ পরীক্ষা। হঠাৎ কালকে রাত্রে 12টা বাজে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার হঠাৎ পাতলা পায়খানা হওয়ার পরে দিয়ে আমার হসপিটাল নিয়ে আসছে রাত্রে 12টা বাজে। আনার পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়ে আমি কোনো বেড পাইনি। বেড না পাওয়ার কারণে আমি এই বেডে শুয়ে রয়েছি। এখানে আমার নানান সমস্যা, এক তো হইল কারেন্ট নাই, ফ্যান নাই, এর বাড়তি নানান সমস্যার কারণে আমি এখানে ভুগতেছি, কোনো বেড নাই। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সমস্যার বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। গাইনোকোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্টের খুব অভাব এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। চিকিৎসক এবং নার্স সংকট আছে। বিদ্যুতের সমস্যা প্রকট, এই জন্য একটি জেনারেটর খুব বেশি প্রয়োজন এবং ভবনগুলো জরাজীর্ণ হয়ে গেছে, এগুলো রিপেয়ার করা দরকার। এইসব বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। এদিকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভোলার সিভিল সার্জন। ওখানে যে স্থাপনা আছে সেটা জরাজীর্ণ অবস্থায় আছে, সেটা এই অর্থ বছরে আমরা এইসিডির কাছে সকল উপজেলা ভিত্তিক কিন্তু চাহিদা দেওয়া আছে, তারা বরাদ্দ করে এটা রিপেয়ার করে দেবে, তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। এখানে যে যন্ত্রপাতির যেগুলো আছে সেখানে প্যাথোলজিটা চালু আছে, তবে এক্সরে মেশিন যে অন্যান্য সেখানে কিছু জনবল সংকটের কারণে এগুলো বন্ধ আছে। আমরা আশা করি সেটা শীঘ্রই চালু করতে পারবো। প্রতিশ্রুতি অনেক, কিন্তু মনপুরাবাসীর ভরসা এখন বাস্তব পদক্ষেপে। সময় মতো উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রাজশাহীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবু বেশিরভাগ সবজির দাম চড়া। রাজশাহীর বাজার তো জানাতে এই মুহূর্তে মাস্টারপাড়া কাঁচা বাজারে আছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর বাজার যে চড়া চলছিল সবজির বাজার, সেটি কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে রাজশাহীর সবজি বাজারে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু বাজারে প্রবেশ করছে, এ কারণে কিন্তু অন্য সবজির দামগুলো কিন্তু কমছে। তবে এখনও অধিকাংশ সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে মাছের দাম অপরিবর্তিত রইলেও এই সপ্তাহে বেড়েছে ডিমের দাম। রাজশাহীর বাজার ঘুরে যদি আমরা কি দেখতে চাই, আমি এখন আছি রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারে। এই বাজারে গত সপ্তাহে যে দামে সবজিগুলো বিক্রি হয়েছিল তার অধিকাংশ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। যদি বলা যায় গত সপ্তাহে যে 150 টাকা বেগুন, সেটি কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা যে বেগুনগুলো লম্বা বেগুন বিক্রি হয়েছে সেগুলো 80 টাকা।
এছাড়াও দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়া, কচুরমুখী, ঝিঙ্গা, আর সেগুলো কিন্তু এখন আর 140 টাকার টমেটো কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি বলি গত সপ্তাহের মাছের দাম যেটি ছিল, এই সপ্তাহেও মাছ এবং মাংসের দাম সেম দাম রয়েছে। গত সপ্তাহে যে মাছের দাম ছিল 350 থেকে 80 টাকা, সেই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাপ এবং রুই জাতীয় মাছ যেগুলো 180 থেকে 320 টাকা, এবং অন্যান্য দেশি বা চিংড়ি মাছগুলো 800 থেকে 900 টাকা, এবং করলা বোয়া জাতীয় মাছগুলো প্রায় 1000 থেকে 1200 টাকা। এছাড়া দেশি যে নদীর মাছ সেগুলো 1200 থেকে 1500 টাকা। স্থিতিশীল রয়েছে মুরগির বাজারও, বিক্রি হয়েছে আগের দামে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 80 টাকা। সোনালী মুরগি কিনতে হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া লাল লেয়ার মুরগি 320 টাকা। রাজশাহীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। দর্শক, রাজশাহী থেকে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী শাখাওয়াত হোসেন। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চ্যাটজিপিটি, গুগল, জেমিনি, মাইক্রোসফট কপিলেট এবং পারপ্লেক্সিটার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো প্রায় অর্ধেক ক্ষেত্রেই সংবাদ সংক্রান্ত প্রশ্নে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয় বলে উঠে এসেছে এক গবেষণায়। বুধবার প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি। এতে 18টি দেশের 22টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মে থেকে জুনের মধ্যে 4টি জনপ্রিয় এআই সহকারীকে একই ধরনের প্রশ্ন করে তাদের উত্তর বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায় মোট 45% উত্তরে অন্তত একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল ছিল সূত্র উল্লেখে। এসব তথ্য হয় সূত্রবিহীন, ভুলভাবে উদ্ধৃত বা যাচাইযোগ্য নয়। এরপর বড় সমস্যা ছিল তথ্যের যথার্থতা নিরূপণ করা, যা 20% ক্ষেত্রেই ভুল ছিল। এরপর প্রসঙ্গের ঘাটতি ছিল প্রায় 14% ক্ষেত্রে। গবেষণায় বলা হয়েছে গুগল জেমিনিতে সবচেয়ে বেশি সমস্যা পাওয়া গেছে। এর 76% উত্তরে উল্লেখযোগ্য ত্রুটি ছিল। প্রতিবেদনের ভূমিকায় এবিইউ এবং উপমহাসচিব জ-ফিলিপ দে টেন্ডার ও বিবিসির এআই প্রধান পিট আর্চার বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনও এই সমস্যাকে যথাযথ অগ্রাধিকার দেয়নি, কিন্তু এখনই তা করা জরুরি। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ডাবলিনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অভিবাসন প্রার্থীকে গ্রেফতার করার পর এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা বোতল ও আতশবাজি নিক্ষেপ করে পুলিশের দিকে আক্রমণ চালিয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে 26 বছর বয়সী এক ব্যক্তি শহরের দক্ষিণ পশ্চিমে সিটি ওয়েস্ট হোটেলের প্রাঙ্গণে 10 বছর বয়সী এক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন। ওই হোটেলটি বর্তমানে অভিবাসন আশ্রয় প্রার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে পুলিশ ওই ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি। বিক্ষোভকারীরা হোটেল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আইরিশ লাইভস ম্যাটার লেখা ব্যানার নিয়ে গেট দেম আউট শিরোনামে স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয় এবং পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে। আয়ারল্যান্ডের জাস্টিস মিনিস্টার জিম ও ক্যালাহান বলেন, সমাজে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে কোনো অপরাধকে ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং এর জবাব কঠোরভাবে দেয়া হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। স্পেনের বাইরে প্রথমবারের মতো লা লিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে গেল। আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি আয়োজনের কথা থাকলেও স্পেনে সৃষ্ট অনিশ্চয়তা ও খেলোয়াড়দের অনিচ্ছায় তা বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। বিবৃতিতে লা লিগা জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনে সৃষ্ট অনিশ্চয়তার কারণে ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে লা লিগা। ম্যাচটির টিকিট মঙ্গলবার বিক্রির কথা থাকলেও আয়োজকরা প্রথমে প্রি সেল বিলম্বিত ঘোষণা করেন, পরে পুরো আয়োজনই বাতিল করা হয়। এখন ম্যাচটি আগের মতোই ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ভিয়ারিয়ালের এই ম্যাচটি আগামী 20 ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা হলে ইউরোপীয় ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো লিগ ম্যাচ বিদেশে অনুষ্ঠিত হতো।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। জেল বিষয়ে সিদ্ধান্ত সরকারের, বললেন চিফ প্রসিকিউটর। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি, সাফ জানালেন সিইসি। জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 3 চিকিৎসক দিয়ে চলছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। অচলাবস্থায় 50 শয্যার হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা। আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন। ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা, হচ্ছে না ট্রাম্প পুতিনের বৈঠক। এবং স্পেনে সৃষ্ট অনিশ্চয়তায় ভেস্তে গেল লা লিগার আয়োজনের পরিকল্পনা। মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা ভিয়ারিয়াল ম্যাচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।